সামাসলামের গো হোম শোতে একদিকে সোলোকে হারিয়ে বাবাকে নিয়ে আসলো এমএফটি, আর একদিকে কডি এবং সিএম পাঙ্কের মধ্যে সাজানো মারামারি। সবকিছু মিলিয়ে বলতেই হয় কিছু একটা করার চেষ্টা করেছে কোম্পানি। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকে স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে ফিন বেলার। সত্যি কথা বলতে ফিন বেলারকে স্ম্যাকডাউনের শোটা কিক অফ করতে দেখে এবার কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে কোম্পানি হয়তোবা এবার ফিন বেলারকে নিয়ে সিরিয়াস কিছু একটা হয়তোবা ফিন বেলারকে নিয়ে কোম্পানি ভাবতেছে। কারণ গত কয়েকদিন ধরে কিন্তু ফিন বেলারের বুকিংটাও আগের থেকে অনেক বেশি উন্নতি হয়েছে। যদিও এই বিষয়গুলো নিয়ে ভাবা একটু বোকামি হবে, তবে দিল তো বাচ্চা হেজি, কিছু করার তো নাই। তো ফিন বেলার এসে এখানে ওই পুরনো কথাই বলে যে 10 বছর আগে সে চ্যাম্পিয়ন হয়েছিল, তবে ইনজুরির কারণে পরের দিনে তার চ্যাম্পিয়নশিপটা রিলিঙ্কুইশ করতে হয়েছে। তো 10 বছর পরে সে আবারও সুযোগ পেয়েছে, আবারও অপরচুনিটি পেয়েছে, আর এবার সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে চায়। তো ফিন বেলারের এরকম কথাবার্তা চলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় সামি জেইনের। সামি জেইন এসে এখানে ফিন বেলারকে বলে যে দেখো ফিন বেলার, আমি তোমাকে রেসপেক্ট করি, আর এই বিষয়টা আমি স্বীকার করি যে 10 বছর আগে তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে, তোমার সঙ্গে যা কিছু হয়েছে, তুমি সত্যিই একটা সুযোগ, তুমি সত্যিই একবার চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করো। তবে বিষয়টা হলো এখন সময়টা আমার, এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা আমার, এখন তোমার চ্যাম্পিয়ন হওয়ার সময় নয়। তুমি ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবে, তোমার চ্যাম্পিয়ন হওয়া উচিত, আমি তোমাকে রেসপেক্ট করি, সবকিছু ঠিকঠাক আছে, তবে এই সময়টা আমার, এরকম করে সামি জেইন বলে। তো এরপরে ফিন বেলার বলে যে তুমি তো একবার চ্যাম্পিয়ন হয়েছিলে, আর এখানে তো তোমার কোনো ইনজুরি আসেনি, এখানে তোমার অন্য কোনো সমস্যা হয়নি, তুমি এই চ্যাম্পিয়নশিপটা হেরেছো। আর আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম ইনজুরির কারণে, আমি আমার চ্যাম্পিয়নশিপটা ছেড়ে গিয়েছি, রিলিঙ্কুইশ করতে হয়েছে। তো এরকম করে একে অপরকে নিয়ে কথাবার্তা বলতেছিল। তো এই কথাবার্তার একটা পর্যায়ে পেছন থেকে গান্থার এসে এই দুজনের উপরেই অ্যাটাক করে দেয়। আর গান্থারের লজিক হলো, পরবর্তী নেক্সট ইন লাইন হলো গান্থার, তাই সামি জেইন, ফিন বেলার এরা যে নাম্বার 1 কন্টেন্ডার হওয়ার জন্য মারামারি করতেছে, এই বিষয়টা মূলত গান্থারের পছন্দ হয়নি, এর জন্যই সে মূলত সেখানে এই দুইজনের উপরে অ্যাটাক করেছে। এরপরে সেখানে সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে অ্যাডাম পিয়ার্স চলে আসে। তো এখানে গান্থার অ্যাডাম পিয়ার্সকে বলে যে তোমাকে আমার ভাল লাগে, তো তুমি আমার এই বিষয়টা ফিক্স করো, আমার চ্যাম্পিয়ন হওয়ার ব্যবস্থা করো, আর নাইলে তোমার অবস্থাও কিন্তু খারাপ করে দিবে। তো এই বিষয়টা আবার অ্যাডাম পিয়ার্সের পছন্দ হয় না। পেছন থেকে ফিন বেলার এসে এখানে গান্থারের উপরে অ্যাটাক করে দেয়, আর অ্যাডাম পিয়ার্স কিন্তু এখানে সিকিউরিটি গার্ডদেরকে বলে যে তোরা দাঁড়া, গান্থারকে আগে ভালো মতো এরা বাজিয়ে নিক। তো এই বিষয়টা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে। তো সামি জেনও সেখানে চলে আসে, সামি জেন এবং ফিন বেলারের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়, আর এটারই সুযোগ লাগিয়ে গান্থার এই দুজনের উপরে আবারও অ্যাটাক করে দেয়। তবে সেখানে আবার চলে আসে নিকল ডিস এসে এখানে গান্থারের ওপর অ্যাটাক করে দেয়। দুজনের মধ্যে আমরা ব্রল দেখতে পাই, সেখানে অফিসিয়ালস এসে এই দুজনকে আলাদা করে। তো বলা যায় যে সামারস্লামের আগে একটা সেগমেন্টের মধ্যেই 4 জনকে ফাইট করিয়েছে, মানে একটা টপিকের উপরেই 4 জনকে ফাইট করেছে। 2টা ম্যাচ একটা সেগমেন্টের মধ্য দিয়ে মূলত হাইপ করার চেষ্টা করেছে কোম্পানি। তো এই বিষয়টা পার্সোনালি আমার কাছে ঠিক মনে হয়েছে। এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই টিফনি স্ট্যাটান এবং চেলসি গ্রিন ভার্সেস মিচেন এবং বিফ্যাবের মধ্যে। তো ঠিকঠাক একটা ম্যাচ ছিল। এই ম্যাচ চলাকালীন সময় রিং সাইডে জেড কার্গেল ছিল। তো জেড কার্গেল এই ম্যাচের মধ্যে তার টিমকে হেল্প করে, যার জন্য এই ট্যাগ টিম ম্যাচটা জিতে যায় মিচেন এবং বিফ্যাব। এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে সেখানে শার্লেট ফ্লেয়ার চলে আসে। তবে শার্লেট ফ্লেয়ার রিংয়ের মধ্যে আসার আগেই পেছন থেকে চেলসি গ্রিন এবং টিফনি স্ট্যাটান মিচেন এবং বিফ্যাবকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায় রিংয়ের মধ্যে। একা জেড কার্গেল থেকে যায়, শার্লেট ফ্লেয়ার রিংয়ের মধ্যে আসে, জেড কার্গেলের উপরে অ্যাটাক করে দেয়। দুজনের মধ্যে আমরা ফাইট দেখতে পাই। শেষ পর্যন্ত আপার হ্যান্ড শার্লেট ফ্লেয়ার নিয়ে নেয় এবং
পরবর্তী একটা সেগমেন্টে এই বিষয়টা কনফার্ম করা হয় যে আগামী স্ম্যাকডাউনে আমরা শার্লেট ফ্লেয়ার এবং জেড কার্গিলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এখন প্রশ্ন হলো যে আগামী স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার কি ডাব্লিউডাব্লিউ মেন্স চ্যাম্পিয়ন হিসেবে আসতে পারবে? এরপর আমাদেরকে এমএফটির একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, মানে টামাটোঙ্গা এবং হিকুলিওর একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, এবং এই ভিডিও প্যাকেজের মধ্যে আজকে হাকুকেও দেখানো হয়েছে। মূলত হাকু এখন এই যে এমএফটি মানে টামাটোঙ্গা এবং হিকুলিওর যে টিম, এই টিমের ম্যানেজার হিসেবে কাজ করবে। সত্যি কথা বলতে সোলো সিকাওয়া এমএফটি থেকে বেরিয়ে যাবার পরে বা বের করার পরে টামাটোঙ্গা এবং হিকুলিওর যে টিমটা, এই টিমটাকে কিন্তু অনেক বেশি ফ্যাকাশে মনে হচ্ছিল, দুর্বল মনে হচ্ছিল। তবে হাকু আসার পরে কেন জানি মনে হচ্ছে যে এই টিমকে নিয়ে এবার কোম্পানি সিরিয়াসলি কিছু একটা ভাবতে শুরু করেছে। সামনের দিকে গিয়ে এই টিমের থেকে আমরা ভালো একটা আউটপুট দেখতে পাবো, এমনটা পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এই ভিডিও প্যাকেজ শেষ হয়ে গেলে আমরা এরপরেই একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, আর এটা ছিল চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ। ডেমিয়ান প্রিস্ট এবং আর-ট্রু তারা মূলত স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন, অন্যদিকে ওয়ার্ল্ড রাইডার্স তারা মূলত ছিল ট্রিপল এ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো এই দুই চ্যাম্পিয়ন টিমের মধ্যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল, দুই টিমই এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। ডেমিয়ান প্রিস্ট এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ডমিনেট করেছে। তাছাড়া ওয়ার্ল্ড রাইডার্সের যে দুইজন মেম্বার, তাদের যে শরীর, এই শরীর নিয়েও তারা যে ধরনের পারফর্ম করে, এটা বরাবরই আমাকে অনেক বেশি ইমপ্রেস করে। তবে এত ভালো ম্যাচ হলেও এই ম্যাচে কিন্তু ক্লিয়ার কোনো রেজাল্ট আসেনি। কারণটা হলো এই ম্যাচের শেষের দিকে দুই টিম মূলত আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যার জন্য ম্যাচের রুলস ভেঙে যায় এবং রেফারি এই ম্যাচটাকে ডিসকোয়ালিফিকেশনে শেষ করে দেয়। যদিও ম্যাচটা শেষ হয়, তবে এদের মধ্যকার ফাইটটা কিন্তু শেষ হয় না, ফাইটটা কিন্তু কন্টিনিউ হয়। এবং এই ফাইট চলাকালীন সময়ে একটা পর্যায়ে সেখানে ফাইনালি চলে আসে এমএফটি মানে টামাটোঙ্গা এবং হিগুলিও চলে আসে। দুইজনে এসে এই দুই টিমকেই ডিস্ট্রয় করে। দুই টিমের যে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এই চ্যাম্পিয়নশিপগুলো নিয়ে সেখানে শো অফ করে। হাকুও চলে আসে, আর এরকম একটা ক্লোজ আপ মূলত আমরা এখানে দেখতে পেয়েছি। তো সত্যিই কিন্তু এবার মনে হচ্ছে যে এই টিমের থেকে আমরা এবার ভালো কিছু একটা দেখতে পাবো, এমনটা আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কি এমনটা মনে হয়? অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক, এই ক্লোজ আপ দিয়েই মূলত এই সেগমেন্টটা বা এই ম্যাচটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে সিএম পাঙ্কের ইন্টারভিউ টাইপের একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে সিএম পাঙ্ককে মূলত প্রশ্ন করা হয় যে কডি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে সামার স্ল্যামে তুমি তার উপরে কি করে হাত তুলবে বা তোমাদের মধ্যকার যে বিষয়টা, এটা কিভাবে চলবে? তো সিএম পাঙ্ক এখানে পরিষ্কার করে জানিয়ে দেয় যে ভাই দেখো, আমরা বন্ধু, এই বিষয়টা ঠিক আছে, তবে এখন কথা হলো যে আমাদের মধ্যে আর ফ্রেন্ডশিপটাই নাই, বন্ধুত্বই নাই। আর আমি হলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমার যখন ম্যাচ হবে তখন এসব বন্ধু বন্ধু দেখলে হবে না। আমার মাথার মধ্যে একটা বিষয়ই আছে, আর সেটা হলো এই চ্যাম্পিয়নশিপটাকে ফেরত নিতে হবে। আমি কোনো বন্ধু বন্ধু দেখতেছি না, এরকম টাইপের একটা বিষয়। এরপরে সেখানে ট্রিক উইলিয়ামস চলে আসে। তো ট্রিক উইলিয়ামসে সেখানে সিএম পাঙ্ককে বলে যে সামার স্ল্যামের পরে আমি তোমার এই চ্যাম্পিয়নশিপের জন্য আসবো, আমি মূলত ডাবল চ্যাম্পিয়ন হতে চাই। তো সিএম পাঙ্কও জানিয়ে দেয় যে আমি মূলত নতুন নতুন চ্যালেঞ্জার খুঁজতেছি, ফ্রেশ মুখ আমার সামনে আসলে এই বিষয়টা আমার বেশ ভালো লাগে। তো তুমি তো এখনো পর্যন্ত নাম্বার 1 কন্টেন্ডার হতে পারোনি, যদি তুমি নাম্বার 1 কন্টেন্ডার হতে পারতে তাইলে কোনো একটা বিষয় ছিল, তো তুমি চেষ্টা করো নাম্বার 1 কন্টেন্ডার হবার জন্য। এরকম টাইপের একটা বিষয়, এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা ট্রিক উইলিয়ামস এবং ব্যারন কর্বিনের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমে রিং এর মধ্যে আসে ট্রিক উইলিয়ামস এসে গত সপ্তাহগুলোতে ব্যারন কর্বিন যে তার উপরে অ্যাটাক করেছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলে। ব্যারন কর্বিনকে বেশ অনেক কয়টা নামে ডাকে, মূলত এখানে ব্যঙ্গ করে, অপমান টাইপ কথাবার্তা বলে, এবং সে বলে যে আমি আর সামার স্ল্যামের জন্য ওয়েট করতে পারতেছি না, ব্যারন কর্বিন তুমি রিংয়ের মধ্যে চলে আসো, আমাদের মধ্যে এখনই একটা ফাইট হয়ে যাক। এরকম করে মূলত ট্রিক উইলিয়ামস ব্যারন কর্বিনকে সেখানে কলড আউট করে। তো সঙ্গে সঙ্গে সেখানে ব্যারন কর্বিনও চলে আসে, তবে সে কিন্তু আর ফাইট করতে যায় না। সে এখানে এই বিষয়টা বলে যে আমি অনেকটা সময় কোম্পানির বাইরে ছিলাম, তাই ধৈর্য, প্যাশন, এই বিষয়টা আমি অনেক ভালো করেই শিখেছি। এরপরে সে ট্রিক উইলিয়ামসকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যে অল্প বয়সে পাকিলে
হ্যাঁ, দুঃখ থাকে চিরকাল, এটাই মূলত সে অন্যরকম করে বলে যে তুমি অল্প সময়ে অনেক উঁচুতে উঠে গেছো, যার জন্য তুমি উঠতেছো বেশি। তো সমস্যা নাই, সামারস্লামে আমি তোমার পাখনা একেবারে কেটে দিব। আর তাছাড়া সবাই তোমাকে তোমার এই মিউজিকের জন্য, তোমার এই ইন্ট্রুয়েন্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তবে তুমি আসলে অতটাও গুরুত্বপূর্ণ নয়। তো যাই হোক, সামারস্লামে আমি তোমাকে একেবারে শেষ করে দিব, এরকম করে মূলত ট্রিক উইলিয়ামসকে ব্যারন করবেন বলে। তো এটা শোনার পরে ট্রিক উইলিয়ামস তো অনেক বেশি রেগে যায় এবং সে সরাসরি ব্যারন করবেনকে বলে যে তুমি রিং এর মধ্যে চলে আসো, তোমার সঙ্গে আমার এখন একটা ফাইট হয়ে যাক, এরকম করে। তো ব্যারন করবেন কিন্তু রিং পর্যন্ত আসে, তবে সে কিন্তু আর ফাইট করে না। সে আবার এখানে ওই লাইনটাই বলে যে ধৈর্য, তুমি বাচ্চা মানুষ তো, তাই তোমার ভিতরে ধৈর্যর বিষয়টা নাই, তবে সমস্যা নাই, ধৈর্যের বিষয়টা আমি তোমাকে শিখিয়ে দিব, সামারস্লামে আমি তোমাকে হারিয়ে দিব, এরকম টাইপের একটা বিষয়। মানে এই দুজনের মধ্যে আমরা সেখানে কোনো হাতাহাতি দেখতে পাইনি, শুধুমাত্র কথাবার্তায় এই দুজনের মধ্যে হয়েছে। তো ফাইনালি আমরা সামারস্লামে কিন্তু এই দুজনের মধ্যে ফাইট দেখতে পেতে যাচ্ছি। তো কোনো হাতাহাতি, কোনো রকম মারামারি ছাড়াই কিন্তু এই সেগমেন্টটা সেখানে শেষ হয়। এরপর আমরা রে ফিনিক্স এবং জেডি ম্যাকডোনাল্ডের মধ্যে ট্রিপল এ ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা মূলত ব্যাক স্টেজ থেকেই কনফার্ম হয় যে আসো আমাদের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক, এরকম করেই মূলত এই ম্যাচটা এখানে কনফার্ম হয়েছে। তবে এই ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, কারণ দুজন সুপারস্টারই অনেক ভালো সুপারস্টার, তারা এই ম্যাচের মধ্যে ভালো লড়াইও করেছে। আর বরাবরই জেডি ম্যাকডোনাল্ড পারফরমেন্স তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ম্যাচটা আমি অনেক বেশি এনজয় করেছি। তবে একটা খারাপ বিষয় যে এই ম্যাচের পেছনে কোনো গল্প নাই, তবে একটা রেসলিং ম্যাচ হিসেবে এই ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল। শেষ পর্যন্ত মেক্সিকান মাসাল বাস্টার লাগিয়ে রে ফিনিক্স এই ম্যাচের মধ্যে জেডি ম্যাকডোনাল্ডকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরও একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা ছিল ল্যাশ লেজেন্ড এবং জুলিয়ার মধ্যে। আর এই ম্যাচের যে বিষয়টা, এটা হলো এই ম্যাচটা যে জিতবে সে মূলত 5 নাম্বার মেম্বার হিসেবে ওই যে ডাব্লিউডাব্লিউএস চ্যাম্পিয়নশিপের জন্য সামারস্লামে যে লেডার ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে চলে যাবে। তো ল্যাশ লেজেন্ড এবং জুলিয়ার মধ্যে যে ম্যাচ হয়, এই ম্যাচটা কিন্তু একেবারে ফালতু ছিল, একেবারে বেকার ছিল। বলা যায় যে ল্যাশ লেজেন্ড এই ম্যাচের মধ্যে জুলিয়াকে একেবারে স্কোয়াশ করেছে, যে বিষয়টা পার্সোনালি আমার একদমই পছন্দ হয়নি। কারণ জুলিয়া কিন্তু বাচ্চা কোনো সুপারস্টার না, সে কিন্তু ভালো একজন সুপারস্টার, তার মধ্যে অনেক ভালো পোটেনশিয়াল আছে। বলা যায় যে সে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হওয়ার মতো একজন সুপারস্টার, অথচ ল্যাশ লেজেন্ডের কাছে তাকে একেবারে স্কোয়াশ করানো হয়েছে। এই বিষয়টা কেন জানি আমি হজম করতে পারিনি। তো যাই হোক, শেষ পর্যন্ত ল্যাশ লেজেন্ড এই ম্যাচটা জিতে সে 5 নাম্বার মেম্বার হিসেবে লেডার ম্যাচের মধ্যে ঢুকে যায়। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমাদেরকে কডি এবং সিএম পাঙ্কের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। সত্যি কথা বলতে এখানে কি হলো, কি হবে না হবে, সামারস্লামে এদের ম্যাচ কে জিতবে বা ম্যাচের মধ্যে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি মোটেও এক্সাইটেড না। কারণটা হলো, তোমরা স্ম্যাকডাউনে আসার পরে একে অপরের প্রতি যে অ্যাগ্রেশনটা দেখাও, এটা কিন্তু তোমরা অন্য সময় মেনটেন করো না। লাইভ ইভেন্টে কডি এবং সিএম পাঙ্ক ডেনাউজেনকে কিস করে বেড়াচ্ছে। ভাই, এটা কি কোম্পানির ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন করতে পারে? ওয়ার্ল্ডে চ্যাম্পিয়নের এরকম কাজ করা কি শোভা পায়? রোমান রেইন্স যখন চ্যাম্পিয়ন ছিল সে কি এগুলা করেছে? বা অন্যান্য যে চ্যাম্পিয়ন তারা কি এই বিষয়গুলা করতেছে? রোমান রেইন্স অনেক কষ্ট করে একটা চ্যাম্পিয়নশিপ তৈরি করলো, রেলেভেন্ট করলো, সেই চ্যাম্পিয়নশিপটা এই চামু মার্কা সুপারস্টাররা একেবারে নষ্ট করে দিয়েছে। তো কি আর বলবো, কিছু বলার নাই। তো প্রথমে এন্ট্রি মারে কডির এন্ট্রেন্সটা প্রপারলি শেষ হবার আগে, মানে সে করার আগেই সেখানে সিএম পাঙ্কের মিউজিকটা হিট হয়ে যায়। সিএম পাঙ্ক রিংয়ের মধ্যে আছে এবং সে কডিকে উদ্দেশ্য করে বলে যে দেখো, আমরা দীর্ঘদিনের বন্ধু, তবে বিষয়টা হলো সামারস্লামে এই বন্ধুত্বের কোনো মূল্য থাকবে না। কারণটা হলো, আমি হলাম ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন, আমার শুধু একটাই বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই চ্যাম্পিয়নশিপটা আমার ধরে রাখতে হবে। এর সাথে সে এই বিষয়টাও বলে যে করি দেখো, আমি তোমাকে সম্মান করি, কিন্তু বিষয়টা হলো চ্যাম্পিয়নশিপ ম্যাচ যখন হবে, আমার অপোনেন্টে যে থাকবে সে বন্ধু থাকুক বা ভাই থাকুক, এসব আমার দেখার সময় নাই।
চ্যাম্পিয়নশিপ ম্যাচের সময় আমি কাউকে ছাড় দিব না, এরকম করে আগেই মূলত সিএম পাঙ্ক কডিকে জানিয়ে দেয়। এরপরে কডিও এই একই বিষয়টাই বলে যে দেখো, আমরা শুধুমাত্র দীর্ঘদিনের বন্ধু নই, বরং আমরা একে অপরকে সম্মান করি, অনেক আগে থেকেই চিনি। তবে আমাদের মধ্যে মূল যে বিষয়টা সেটা হলো আমাদের মধ্যে কে সেরা, এটা মূলত সামারস্লামে প্রমাণ করতে হবে। তো এর জন্য সামারস্লামে আমার তোমাকে হারাতে হবে, সামারস্লামে আমি তোমাকে হারাবো। শুধু আমি তোমাকে হারাবোই না, তোমার থেকে এই চ্যাম্পিয়নশিপটা ফেরতই নিব না, বরং এটাও প্রমাণ করে দিব যে আমি হলাম কোম্পানির সেরা, আমি হলাম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এরকম টাইপের একটা বিষয়। তো এটাই ছিল মূল কথা। তো এরপরে দুজনের মধ্যে আরও বেশ কিছু কথাবার্তা হয়, একটা অ্যাগ্রেশন তৈরি করে। তো দুজনে মূলত ফাইটিং এর মুডে চলে যায়। তো সিএম পাঙ্ক প্রথমে ফাইট করার জন্য রেডি হয়ে যায়, কডি পরবর্তী সময়ে ফাইট করার জন্য রেডি হয়। যদিও এখানে সিএম পাঙ্ক আগে ফাইট করার জন্য রেডি হয়, তবে অ্যাটাকটা কিন্তু আগে কডি সিএম পাঙ্কের ওপরে করেছে। এরপরে আমরা দুজনের মধ্যে ফাইট দেখতে পাই, ব্রল দেখতে পাই, মানে ভালো একটা ইন্টেন্স মোমেন্ট এখানে তৈরি করার চেষ্টা করেছে কোম্পানি। তবে আমার কাছে কেন জানি এই বিষয়টা ওই নাটকই মনে হচ্ছিল, কারণ তোমরা স্ম্যাকডাউনে ওই হাঙ্গামা করো, অ্যাগ্রেশন দেখাও, বাকি সময় একেবারে চামুগিরি করো। তো এর জন্য মূলত আমার কাছে এই বিষয়টা একেবারে নাটকই মনে হচ্ছিল। তবে কোম্পানির জায়গায় কোম্পানি কিন্তু এখানে ভালো কিছু একটা করার চেষ্টা করেছে। সিএম পাঙ্ক এবং কডি কিন্তু এখানে মানে তাদের ম্যাচটাকে হাইপ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। তো এই দুজনের মধ্যে ফাইট দিয়ে, এই দুজনের মধ্যে ব্রল দিয়েই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়। তো ওভারঅল সামারস্লামের গো হোম শো হিসেবে আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।